সামরিক জোট ন্যাটোর সময় খুব একটা ভালো যাচ্ছে না। তাদের আঙিনার আজকাল বাতাস কেমন যেন। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে জার্মানিতে মোতায়েন থাকা প্রায় ৩৬,৪০০ মার্কিন সেনার মধ্য থেকে ৫,০০০ সেনা সরিয়ে নেওয়া হবে। গত শুক্রবার পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। কাগজে কলমে এটি সামরিক পুনর্বিন্যাস, কিন্তু কথার অন্তরালে এর নাম অভিমান, বিরক্তি এবং খানিকটা শাসন। ঘটনার গোড়ায় গিয়ে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট আর ফ্রেডরিক মেথের মধ্যে কথার খোঁচাখুচি বেশ খানিকটা জমেছিল। ইরান যুদ্ধ নিয়ে ইউরোপ আর ওয়াশিংটনের মধ্যে যে মতভেদ বাড়ছিল, মেথসে তাতে একটু বাড়তি মরিচ ছিটিয়ে দিয়েছিলেন। গত সোমবার তিনি টুইট করে বসেন, 2 মাস ধরে যুদ্ধ থামানোর আলোচনা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানিদের কাছে অপদস্থ হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে বেরোতে কি কৌশল নিচ্ছে সেটাও তিনি বুঝতে পারছেন না। কূটনীতির ভাষায় একে বলে মতামত, কিন্তু ট্রাম্পের অভিধানে এর বাংলা দাঁড়ায় আমাকে শেখাতে এসো না। পেন্টাগনের নাম না প্রকাশ করা এক জ্যেষ্ঠ কর্মকর্তা পরে বলেন, জার্মানির সাম্প্রতিক মন্তব্য ছিল ভুল এবং অকাজের। তার কথায় এই ধরনের অসহযোগিতাপূর্ণ মন্তব্যের প্রক্রিয়াতেই প্রেসিডেন্ট সঠিক পদক্ষেপ নিচ্ছেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় যুদ্ধ কখনো বন্দুক থেকে, কখনো বক্তৃতা থেকে শুরু হয়েছে। আজকাল দেখা যায় অনেক যুদ্ধ শুরু হয় সংবাদ সম্মেলনের মাইক্রোফোন থেকে। পেন্টাগনের হিসাব বলছে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে এই সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে। জার্মানিতে বর্তমানে প্রায় 35,000-এর বেশি মার্কিন সেনা দায়িত্বে আছেন, ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। পেন্টাগনের ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে ইউরোপে মার্কিন সেনা সংখ্যা প্রায় 2022 সালের আগের অবস্থায় ফিরে যাবে। 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালায়, তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপে সেনা সংখ্যা বাড়িয়েছিলেন। বাইডেনের নীতি ছিল আগুনের পাশে পানি রাখা দরকার, আর এই দিকে ট্রাম্পের নীতি হচ্ছে যার ঘরে আগুন সে আগে নিজের বালতি কিনুক। ট্রাম্প প্রশাসনের বক্তব্যও তাই, তারা চায় ইউরোপ নিজেই নিজের নিরাপত্তার দায় আরও বেশি নিক। বাহ্যত শুনতে বেশ যুক্তিসঙ্গত, কিন্তু কথার দ্বিতীয় অংশটা আরও তাৎপর্যপূর্ণ। পেন্টাগনের কর্মকর্তার ভাষায়, যদি কোনো মিত্র দেশকে অবিশ্বস্ত মনে হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলের ভিত্তিতে সেখানে বলা হয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে না থাকা দেশগুলোকে শাস্তি দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তার মধ্যে আছে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার চিন্তা। তবে ইউরোপ থেকে আরও সেনা সরানো হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। গত বৃহস্পতিবার ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর কথা ভাবছেন কিনা, তিনি এক কথায় বলেছিলেন, সম্ভবত। ট্রাম্পের এই সম্ভবত শব্দটি আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় কামানের গোলার চেয়েও বেশি শব্দ করে। গত মাসে তিনি স্পেনকে সরাসরি হুমকি দিয়েছিলেন, যদি স্পেন ইরানে হামলার জন্য তাদের ঘাঁটি বা আকাশ সীমা ব্যবহার করতে না দেয়, তাহলে পূর্ণ মার্কিন বাণিজ্য অবরোধ আরোপ করা হতে পারে। স্পেনে যুক্তরাষ্ট্রের 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে, নেভাল স্টেশন রোটা ও মোরন এয়ারবেজ। যুদ্ধের সময় যদি নিজের জিনিস ব্যবহার করা না যায়, তাহলে কেমন লাগে বলেন? এদিকে ট্রাম্পের সঙ্গে তার মিত্র হিসেবে পরিচিত জর্জিয়া মেলোনিরও মন কষাকষি হয়েছে। ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং পোপ লিওকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যে মেলোনি ক্ষোভ প্রকাশ করেন। এরপর ট্রাম্প বলেন, মেলোনি সাহস হারিয়েছেন এবং ওয়াশিংটনকে হতাশ করেছেন। রাজনীতিতে স্থায়ী বন্ধু নেই, এই পুরনো বাক্যটি এখন এত ব্যবহৃত হচ্ছে যে মনে হয় এটি জাতিসংঘের দেয়ালে টাঙিয়ে রাখা উচিত। ট্রাম্প ন্যাটোর মিত্রদের আরেক কারণে সমালোচনা করেছেন। পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখতে তারা নৌবাহিনী পাঠায়নি। এই জলপথ বিশ্বজুড়ে তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ইউরোপ নিজেও এর উপর নির্ভরশীল। কিন্তু প্রণালী পাহারা দেওয়ার সময় যুক্তরাষ্ট্র একা। এখন প্রশ্ন হচ্ছে, জার্মানি থেকে এই 5,000 সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে এত আলোড়ন তুলছে কেন? কারণ জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি শুধু ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক শক্তিরও প্রধান এক স্তম্ভ।
পৃথিবীর নানা প্রান্তে দ্রুত শক্তি দেখাতে চাইলে জার্মানির ঘাঁটিগুলো আমেরিকার কাছে অনেকটা বাড়ির বারান্দার মতো। এই উপস্থিতির ইতিহাসও দীর্ঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1945 সালে নাৎসি শাসনের পতনের পর যুক্তরাষ্ট্র প্রায় 16 লাখ সেনা জার্মানিতে মোতায়েন করেছিল। এক বছরের মধ্যে সেই সংখ্যা কমে 3 লাখের নিচে নেমে আসে। তখন তাদের কাজ ছিল মূলত জার্মানির দখলকৃত অংশ পরিচালনা করা। স্নায়ুযুদ্ধ শুরু হতেই জার্মানির গুরুত্ব বদলে যায়। তখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য দাঁড়ায় জার্মানিকে পুনর্গঠন করা এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 1949 সালে পশ্চিম জার্মানি এবং ন্যাটোর প্রতিষ্ঠার পর জার্মানিতে মার্কিন ঘাঁটিগুলো স্থায়ী চরিত্র পায়। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জার্মানিতে প্রায় 50টি বড় ঘাঁটি এবং 800টির বেশি সামরিক স্থাপনা পরিচালনা করত। বিমান ঘাঁটি, সেনা ব্যারাক, গোয়েন্দা পর্যবেক্ষণ কেন্দ্র সব মিলিয়ে এক বিশাল অবকাঠামো। 1989 সালে বার্লিন ওয়াল পতনের 2 বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসব ঘাঁটির অনেকগুলো বন্ধ হয়ে যায়। 1960 থেকে 1980 এর দশকের মধ্যে বেশিরভাগ সময় জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা ছিল 2,50,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের শেষ নাগাদ ইউরোপে মার্কিন ঘাঁটিগুলোতে প্রায় 68,000 সেনা ছিল। এর মধ্যে 36,400 জন, অর্থাৎ অর্ধেকের বেশি জার্মানিতে। এরা জার্মানির 20 থেকে 40টি ঘাঁটিতে ছড়িয়ে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হল শার্টকার্ট। এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড এবং আফ্রিকা কমান্ডের সদর দপ্তর। এখান থেকে ইউরোপ ও আফ্রিকায় মার্কিন সামরিক অভিযানের সমন্বয় করা হয়। ইউরোপে যুক্তরাষ্ট্রের 7টি স্থায়ী সেনাঘাঁটির মধ্যে 5টি জার্মানিতে। স্নায়ুযুদ্ধের পরে চরিত্র বদলে গেছে। সহজ ভাষায় বললে, পৃথিবীর অন্য প্রান্তে যুদ্ধ শুরু হলে তার ফাইলের প্রথম কপি অনেক সময় জার্মানির কোনো টেবিলেই খোলে। ট্রাম্প অবশ্য এর আগে এমন হুমকি দেননি তা নয়। 2020 সালে তার প্রথম মেয়াদকালে তিনি জার্মানির কম প্রতিরক্ষা ব্যয় এবং নর্ড স্ট্রিম 2 এর প্রতি সমর্থনের কারণে জার্মানিকে অবাধ্য বলেছিলেন। তখনও তিনি জার্মানিতে মোতায়েন থাকা সেনার সংখ্যা প্রায় 1/3 কমানোর কথা বলেছিলেন। সেই ঘোষণার মজার দিক ছিল তাতে এত কম বিস্তারিত ছিল যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পররাষ্ট্র দপ্তর, বার্লিনের জার্মান কর্মকর্তা, এমনকি ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও প্রায় হতবাক হয়ে যান। বলা হয়েছিল সিদ্ধান্তের আগে কাউকেই কিছু জানানো হয়নি। গণতন্ত্রে অনেক কিছুই আলোচনা করে হয়, কিন্তু ট্রাম্প অনেক সময় মনে করেন আলোচনার আগেই সিদ্ধান্ত নিলে নাটকটা জমে। তখন তার পরিকল্পনা ছিল কিছু সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া আর কিছু সেনাকে পোল্যান্ড ও ইতালির মতো দেশে স্থানান্তর করা। কিন্তু মার্কিন কংগ্রেসে 2 দল থেকেই বিরোধিতা আসে। বড় ধরনের সামঞ্জস্যগত সমস্যাও ছিল। পরে 2021 সালে বাইডেন সেই পরিকল্পনা স্থগিত করেন এবং শেষ পর্যন্ত পুরোপুরি বাতিল করেন। এখন প্রশ্ন হচ্ছে, জার্মানি থেকে সেনা কমানো কি শুধু জার্মানির সমস্যা? মোটেই না। এতে যুক্তরাষ্ট্রেরও বড় মূল্য দিতে হতে পারে। ইউরোপীয় কমিশনের নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনিতা হিপ্পার বলেছেন, ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ অংশীদার। একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থের সঙ্গেও জড়িত, কারণ এটি তাদের বৈশ্বিক ভূমিকাকে সহায়তা করে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের আমেরিকান জার্মান ইনস্টিটিউটের বিশ্লেষক জেফ রাটক বলেন, রামস্টেইন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তাদের জন্য বিপুল সুবিধা তৈরি করে। এই সেনারা না থাকলে অনেক সামরিক অভিযান পরিচালনা করা কঠিন হয়ে যাবে। রাটকের কথাটা খুব সহজ। ইউরোপে মার্কিন সেনা রাখা কোনো দাতব্য কাজ নয়। এটি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের এক কার্যকর হাতিয়ার। কথাটা যেন এমন, যুক্তরাষ্ট্র ইউরোপকে প্রতিরক্ষা দেয় আর ইউরোপ যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক সামরিক কার্যক্রম চালানোর অবকাঠামো দেয়। এই লেনদেনে আবেগ কম, প্রয়োজনই বেশি। নীতিগতভাবে যুক্তরাষ্ট্র চাইলে ইউরোপের অন্য দেশগুলোতেও সেনা পুনর্বিন্যাস করতে পারে। বর্তমানে ইতালিতে তাদের প্রায় 13,000 সেনা, যুক্তরাজ্যে 10,000 আর স্পেনে প্রায় 4,000 সেনা রয়েছে। কিন্তু 2026 সালের মার্কিন প্রতিরক্ষা আইন অনুযায়ী ইউরোপে মোতায়েন থাকা সেনাদের মোট সংখ্যা স্থায়ীভাবে 75,000-এর নিচে নামানো যাবে না। অর্থাৎ
ট্রাম্প রাগ করতে পারেন, টেবিল চাপড়াতে পারেন, 5,000 সেনা সরাতেও পারেন, কিন্তু পুরো দাবার বোর্ড উল্টে ফেলা তত সহজ নয়। বিশ্লেষকদের মতে স্টুটগার্ট এবং রামস্টেইনের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে বিপুল সংখ্যক সেনা কমিয়ে দিলে বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বজায় রাখা অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে। দূরদেশে শক্তি দেখানো সহজ কথা নয়, তার জন্য দরকার কাছাকাছি উঠোন, প্রস্তুত রানওয়ে, তৈরি হাসপাতাল, খোলা গোদাম আর অনুগত মিত্র। সুতরাং জার্মানি থেকে 5,000 সেনা সরানোর খবরটিকে কেবল সংখ্যা দিয়ে মাপলে ভুল হবে। এই 5,000-এর মধ্যে আসলে আছে ট্রাম্পের রাগ, ইউরোপের দ্বিধা, ইরান যুদ্ধের ধোঁয়া, ন্যাটোর অস্বস্তি আর আমেরিকার পুরনো প্রশ্ন, পৃথিবীর পুলিশ হতে চাইলে তার খরচ কত। শেষ পর্যন্ত ছবিটা বড় মজার। আমেরিকা বলছে ইউরোপ নিজের নিরাপত্তার নিজে সামলাক, ইউরোপ বলছে আমেরিকা অভিমান না করে একটু স্থির থাকুক, আর পৃথিবী দাঁড়িয়ে দেখছে দুই মিত্রের ঝগড়ার শব্দে তেলের দাম বাড়ছে, বাজার কাঁপছে, কূটনীতিকরা নোট নিচ্ছেন। সবশেষে বলি, আপনি নিজেকে একা ভাববেন না। মত প্রকাশের স্বাধীনতা শুধু আপনার একার নেই এমনটা নয়, জার্মানির চ্যান্সেলর থেকে শুরু করে ইউরোপের অনেক নেতাদেরও নেই, কারণ স্বাধীন মত দিলেই পড়তে হবে আমেরিকার রোষানলে।